অতিথি আছেন। আমরা একটু ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেনের কাছে যেতে চাই। তিনি জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী পাবনা ১ থেকে। আপনার কাছে একটু জানতে চাই, জামায়াতে ইসলাম দাবি করেছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে, এবং আরেকটি বিষয় হচ্ছে শীঘ্রই ইসলামী ৮টি দলের সাথে আরও দল যুক্ত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, গেজেট আকারে এরই মধ্যে আসলে প্রকাশ হয়ে গেছে যে গণভোট নির্বাচনের দিনই হবে। এখন আপনারা বলছেন এই গেজেটটা পরিবর্তন করে গণভোট নির্বাচনের আগে দিতে হবে। এই বিষয়ে আপনাদের অবস্থান বা কিসের ভিত্তিতে আসলে এটা চাচ্ছেন, যদি একটু পরিষ্কার করে বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয় যেটা আমরা আগে থেকে আশঙ্কা প্রকাশ করছিলাম, যে গণভোট এবং জাতীয় নির্বাচন যদি একই দিনে হয় তাহলে গণভোটের বিষয়টা আসলে চাপা পড়ে যাচ্ছে এবং যাবে, এটা ইনএভিটেবল। আমরা দেখছি এটাই হচ্ছে। দলগুলা যখন নির্বাচনের জন্য ক্যাম্পেইনে নামছে, তারা কিন্তু জাতীয় নির্বাচনের ক্যাম্পেইনে নামছে, এবং ইলেকশন কমিশন সহ সরকার যেভাবে ইলেকশনটাকে ফ্যাসিলিটেট করছে, এখানে আপনার জাতীয় নির্বাচনটাই এখানে প্রায়োরিটি পাচ্ছে। অথচ গণভোটের বিষয়টা যদি চাপা পড়ে যায় তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়া সহ আপনার এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তৎপরবর্তী সংসদের যেটা হচ্ছে, সেখানে গণপরিষদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, নতুন সংবিধান প্রণয়ন থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, জুলাইয়ের সনদ বাস্তবায়ন, সবকিছু কিন্তু প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে। তো এই কারণে আমরা কিন্তু বলছি আমাদেরকে রিথিঙ্ক করা উচিত যে এই গণভোটের বিষয়টা, এটাকে আগে নিয়ে আসা যায় কিনা, হুইচ ইজ কোয়াইট পসিবল। এখনো গ্যাজেট করা হয়েছে, গ্যাজেট সংশোধন করা যায়। গ্যাজেট সংশোধন করে যদি আগে গণভোটটা চলে আসে তাহলে এই জাতীয় নির্বাচনের প্রক্রিয়াটাও আমি মনে করি স্মুথ হবে। এখানে জনগণের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। আমরা অলরেডি এটা যেটা বেশ কয়েকবার আলোচনায় এসেছে, যে যে 4টি প্রশ্নে গণভোট হচ্ছে, এটা ইটসেলফ কোয়াইট কমপ্লিকেটেড। এই ইস্যুটা একটু জটিল ইস্যু। তার উপরে যদি আপনার জাতীয় সংসদ নির্বাচনটা একই সাথে হয় তাহলে এটা গণভোটের বিষয়টা মাঠে মারা যাচ্ছে। এখন যেটা প্রয়োজন সেটা হলো গণভোটের ইস্যুটাকে জাতীয় নির্বাচন থেকে পৃথক করা, এবং সম্ভব হলে গণভোটটা আগে করে আমাদের এই যে জুলাইয়ের বিপ্লব, এই যে এই ইন্টারিম গভর্নমেন্ট, এই লিগাল যে ভিত্তিগুলো আছে এইগুলাকে সুদৃঢ় করা। দেখেন, এই যে গণভোট সংক্রান্ত যে অধ্যাদেশটা জারি হয়েছে, এবং তার আগে জুলাই সনদ নিয়ে যে গণভোটের বিষয়ে গ্যাজেট আকারে যে সিদ্ধান্তটা পাবলিশ হয়েছে, এখানে দেখেন সংবিধানের কোনো ধারাকে কিন্তু কোট করা হয়নি। হোয়াট ডাজ দ্যাট মিন? এইটার মানে হলো গণভোটটা হচ্ছে অন দ্য বেসিস অফ পিপলস অ্যাসপায়ারেশন। একটা যে বিপ্লব হলো, এই বিপ্লবটাকে গণভিত্তি দেওয়ার জন্যই গণভোটটা হচ্ছে। এখন বিপ্লব পরবর্তীতে একটা নির্বাচিত সরকার হবে। সেই সরকারের নির্বাচন পদ্ধতি অবশ্যই একটা জাতীয় নির্বাচন। আপনি বিপ্লবটাকে যদি গণভিত্তি না দেন, এই সংবিধানের যে সমস্ত চেঞ্জেস গুলো আসতেছে, এই সংবিধানের আন্ডারে যদি আমাদেরকে ইলেকশন করতে হতো, 2029-এ আমাদেরকে ইলেকশন করতে হতো, সেই ইলেকশনটাকে কিন্তু আমরা 4টা বছর আগিয়ে নিয়ে আসছি। এটা সংবিধানের কোনো ধারাকে মেনটেন করে হচ্ছে না। সেক্ষেত্রে আপনার এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তৎপরবর্তী এই ইলেকশন, সবকিছুর একটা গণভিত্তি প্রয়োজন ছিল, যার জন্যই এই গণভোটটা। এবং আমাদের যেই মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিসগুলো আছে, তারা এই জুলাই সনদের ব্যাপারে একটা ঐক্যমত্যে উপনীত হয়েছে। জাস্ট ইউ নিড এ পাবলিক অ্যাপ্রুভাল, সেটার জন্যই গণভোটের আয়োজন করা হয়েছিল। আপনি এটা না করে তো আসলে জাতীয় সংসদ নির্বাচনে গেলে এটা ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়া হয়। সেজন্য আমরা বলছিলাম এখনো সময় আছে, আমরা যদি গণভোটটা আগে নিয়ে আসি তাহলে এই গণভোটের ইস্যুটাও মাঠে মারা যাবে না। জাতীয় সংসদ নির্বাচন আমরা উৎসব মুখর পরিবেশে ফেব্রুয়ারিতেই করতে পারবো। এখনো আমাদের হাতে 2 মাস সময় আছে। এই সময়ের মধ্যে এটা করা খুবই পসিবল। আচ্ছা, একটা বিষয়, আপনারা একটা দাবি জানিয়েছেন। এখন একটু জানতে চাই, এই দাবিটার সাথে সরকার যদি আসলে একমত না হয়, তখন আপনাদের পরবর্তী পদক্ষেপ আসলে কি হবে? আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা আমাদের যে যৌক্তিক দাবি আছে এইটা আমরা গণতান্ত্রিকভাবে প্রকাশ অবশ্যই করব। এই জন্য আমরা এই দাবিটা আদায়ের জন্য যত গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে সকল পদ্ধতি অবলম্বন করে করব। কিন্তু জামাত কোনো হঠকারী দল না। আমরা এটার জন্য যে একেবারে বাংলাদেশের সকল কিছু উড়ায় দেব কেউ যদি মনে করে, তাহলে এটাও ঠিক না।
আমরা এই ধরনের কোনো ভায়োলেন্ট ওয়েতে যাব না। আমরা কনস্ট্রাকটিভ ওয়েতেই আমাদের দাবিটা তুলে ধরছি জনগণের কাছে। আমরা আশা করব জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলনটা জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষার একটা অংশ হলো এই জুলাইয়ের বিপ্লবের সনদটা একটা গণভিত্তি পাবে। সেই জন্য জনগণের পালসটা সরকার বুঝবে এবং এই জুলাইয়ের চেতনাকে রক্ষার জন্য গণভোটটা আগে দেবে, এইটা আমরা আশা করি এবং জোর দাবি জানাই সরকারের কাছে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলু এর মধ্যে যুক্ত হয়েছেন, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। আরও আছেন ফজলে হুদা বাবুল, তার কাছে একটু জানতে চাই, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আসলে কথা হচ্ছে, একটু সবশেষ যদি বলেন। ডক্টররা বলেছেন যে এখনো অপরিবর্তিত অবস্থায় তিনি আছেন এবং বিদেশে নেওয়ার মতো আসলে অবস্থা এখনো নেই। সবশেষ কি তথ্য রয়েছে সেটা যদি একটু বলেন। সবশেষ যেটা তথ্য সেটা হচ্ছে যে আগের চেয়ে একটু হলেও ভালো, এবং সেক্ষেত্রে ডাক্তাররা বলছেন, কিন্তু তার অবস্থাটা এরকম না যে তাকে এখনই দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে। তবে বিভিন্ন দেশীয়, যেমন জন হপকিন্সের ডক্টর, লন্ডনের ডক্টর এবং বাংলাদেশের আপনি জানেন যে এভার কেয়ারের যেসব ডাক্তাররা আছেন, যেসব প্যানেল ডক্টররা আছেন, তারা নিবিড় পর্যবেক্ষণ করছেন এবং তারা আশাবাদী যে এটা ভালোর দিকে যাবে ইনশাল্লাহ। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই দলের পক্ষ থেকে এবং বিভিন্ন আমাদের সংগঠনের পক্ষ থেকে, দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে জুমায় জুমায় বিভিন্ন গির্জায় প্রার্থনা করা হয়েছে, মন্দিরে প্রার্থনা করা হচ্ছে। আমরা আরও চালিয়ে যাচ্ছি তার জন্য দোয়া। দেশবাসী এখন তার জন্য বেসিক্যালি দোয়া প্রয়োজন। সকল আলেম ওলামা এবং দলমত নির্বিশেষে আমি দলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব, যত পেশাজীবী আছে সকল বাংলাদেশি মানুষকে, যে এই গণতন্ত্রের সংগ্রামে যে নারী তার পুরো জীবনটা দিয়েছেন, দিয়ে যাচ্ছেন, এখনো যুদ্ধ করছেন, গত 17 বছর তিনি যে ভূমিকা পালন করেছেন, 5ই আগস্টের পরেও তিনি দেশকে শান্ত রাখার জন্য যে ভূমিকা পালন করেছেন, সে এভার কেয়ারের বিছানায় থেকেই, এইটা অবিস্মরণীয়। এটা বাংলাদেশে আসলে অদ্বিতীয়। বাংলাদেশ তাকে চাই। বাংলাদেশ সুস্থ থাকার জন্য বেগম খালেদা জিয়া সুস্থ হওয়াটা খুব জরুরি। তাই সবার কাছে আবেদন যে আপনারা সবাই ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমি এখানে একটা জিনিস একটু অ্যাড করতে চাই। বেগম খালেদা জিয়ার অবস্থানটা কিন্তু দল মত সকল কিছুর ঊর্ধ্বে। গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনটা হয়েছে, সেখানে মূল প্রতিপাদ্য বিষয় ছিল ফ্যাসিবাদ বিরোধিতা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা। সেক্ষেত্রে আমি বলবো, এই ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা এবং ফ্যাসিবাদ বিরোধিতার যদি কোনো একক সিম্বল থেকে থাকে, সেটা হলো ম্যাডাম খালেদা জিয়া। সুতরাং দলমত নির্বিশেষে সারা দেশ ওনার জন্য দোয়া করছেন। আমরা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছি, দোয়া করছি। গতকালকে আমার একটা জনসমাবেশ ছিল, সেখানেও আমি প্রাণ খুলে আমার যেই কনস্টিটিউয়েন্ট ছিল সকলকে নিয়ে দোয়া করেছি। আল্লাহ তাআলা ম্যাডামকে যেন সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমিন। আপনার অনুভূতি, আবেগের সঙ্গে আমরা একমত, সারা দেশের মানুষই একমত যে খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। সবাই দোয়া করছেন তিনি দ্রুত সুস্থ হয়ে আসুন। কিন্তু আপনি একটা কথা বললেন যে বর্তমান যে পররাষ্ট্র উপদেষ্টা, তিনি স্বৈরাচারের দোসর ছিলেন, এরকম কোনো তথ্য প্রমাণ কি আপনার কাছে আছে? এবং বর্তমান যে আইজিপি, তিনিও বিএনপি বিরোধী, বরং জামাত ইসলামী সহ অন্য অনেক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় প্রশাসনে 24শে জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনে যারাই এসেছেন তার বেশিরভাগই বিএনপির সমর্থক, বিএনপির চাওয়া অনুযায়ী। এই অভিযোগটা কিন্তু খুব গুরুতর যে বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের দোসর ছিলেন। সৌরভ ভাই ধন্যবাদ। আপনি খুব প্রথিতযশা মানুষ, আমাদের সবার শ্রদ্ধাভাজন মানুষ। আপনাকে খুব ফলো করি। আপনার মনে আছে চ্যানেল আই বোধহয় আপনার সাথে 2-1 দিন বসছিলাম। আপনি আমাদের গুরুজনের মতো। তবে সৌরভ ভাই, এই পররাষ্ট্র উপদেষ্টার সচিব ছিলেন কোন পিরিয়ডে? এটা কি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক, সেনা সমর্থিত সরকারের সময়? সেনা সমর্থিত সরকারের সময়। সেটা কখন? 1/11-এর সময়, রাইট? হ্যাঁ, তো 1/11-এর সময় যারা ছিলেন, ওই চরগুলোই কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের দোসর।
এবং তারাই কিন্তু এখন চারিধারে সরকারের। এবং ওই যে একটা কথা আছে সৌরভ ভাই, এই যে ডিপ স্টেট আমরা শুনি, এটা আসলে কি বলেন তো? এটার সংজ্ঞা কি, এটা পরিধি কি, এটার কাজ কি, এরা করে কি? এরা তারাই যারা আয়নাঘর তৈরি করেছে। একটা পুলিশের এসপিকে যখন এই লোকগুলো বলেছে তাকে ধরে নিয়ে আসো, তাকে মেরে ফেলো, তারা ওই কাজটা করেছে। কিন্তু কেন ধরে আনতে হবে, কেন মারতে হবে, ওই কথাটাই যায়নি। কিন্তু আমি যদি আরো খারাপভাবে বলি সৌরভ ভাই, ইট মে বি আমরা এখন বিএনপির মানুষরা সত্যিই আমরা তারেক রহমানের স্ট্যাটাসে আমরা অত্যন্ত মর্মাহত। আমরা আবার আপনাদের সমবেদনা চাই। আপনি কি অস্বীকার করতে পারবেন যে এই যে যারা এখনো সচিবালয়ে যে দোসররা আছে, এরা কি করে তাদের চাকরি চালিয়ে গেছে এই শেখ হাসিনার সময়ে? এখন বলতে পারলেন তাহলে কি সবাইকে বাদ দিয়ে দিবে? 14 লক্ষ শিক্ষক যে ভোট কাটছে সবাইকে কি বাদ দিয়ে দিবে? আমরা কিন্তু কোনো ইফেক্টিভ কোনো কিছু দেখিনি। আজকেও আপনি টেলিভিশনে দেখছিলেন কতগুলো মানুষ না, খুন তাহলে কি হয়েছে। নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে? এই প্রশাসন দিয়ে আপনি ইতিমধ্যে প্রার্থী হয়ে গেছেন। হ্যাঁ, যে নির্বাচনে আপনি এখানে আমার প্রার্থী হয়ে প্রশ্ন গেছেন, আছে। সেই শোনেন, নির্বাচন এখানে কি আমার প্রশ্ন সুষ্ঠু আছে। অবাধ এই করা সম্ভব হবে? এই প্রশাসন 90-এর, দেখুন 90-এও কিন্তু আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারকে, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি, কেউ কিন্তু আঙ্গুল তোলেনি। কিন্তু আপনি দেখেন এখন কি একটা অরাজক অবস্থা শুরু হয়েছে। কথায় কথায় বলে যে এগুলা বিএনপির লোক, এই পুলিশরা বিএনপির সময় নিয়োগ হয়েছে, কথায় কথায় বলে বিচার বিভাগ জামাতের দখলে। কেন এই কথাটা উঠবে? তাহলে ইউনূস সরকারের ভিতরে কি কোনো সরকার আছে এখানে? তাহলে কারা নাড়ে এরা? এই নাড়াচাড়াগুলো যারা করে এরাই কিন্তু আমাদের নিরাপত্তার জন্য হুমকি, সৌরভ ভাই। এটাই কিন্তু আমরা আজকে বলছি। জামায়াতের পক্ষ থেকেও আসলে বলা হয়েছে একই আমরা কি কথা যে 111 এই প্রশাসনের আন্ডারে আসলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা, এ ধরনের একটা আশঙ্কার কথা আমরা জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে। এই বিষয়ে আপনার কাছে আসবো, তার আগে একটু ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলির কাছে যেতে চাই, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টির। আপনার কাছে যদি একটু জানতে চাই, যে আশঙ্কাটা আসলে করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেমন, বা যে প্রশাসনে এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বা যারা আছেন তাদের আন্ডারে কি আসলে একটা ভালো নির্বাচন আপনি আশা করেন? আপনাদের দলের অবস্থানটাও সাথে যদি একটু বলেন। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের সকল যারা আলোচক আছেন এবং যারা শুনছেন সবাইকে আরেকবার সালাম জানাচ্ছি। এখানে একটু আমি ওনাদের কথার প্রেক্ষিতে একটু বলি। ওনারা বলছেন যে আইজিপি হলো বিএনপি বিরোধী। তো এই কথাটাতে আসলে প্রথমত রং। কেন আমাদের আইজিপি বিএনপি পক্ষেও বা হতে হবে কেন? আমরা চাবো একজন যোগ্য লোক। না, আমরা চাবো একজন যোগ্য লোক যে সবাইকে সার্ভ করতে পারে। এটা কার বিরোধী কার পক্ষে এটা কিন্তু তার প্রধান পরিচয় হতে পারে না। এটা হলো আমরা সবসময় চাবো যে উনি আইজিপি, আমি অযোগ্য মনে করেছি, কিন্তু উনি আইজিপি, উনি বিএনপি বিরোধী, এটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। এক মিনিট, আমি কিন্তু ওইটাই বলেছি আমি যে আপনার সময় তত্ত্বাবধায়কের সময় কিন্তু এরকম কথা আসেনি। আমাকে একটু শেষ করতে দেন। এই ক্রাইটেরিয়া যেটা বারবার, যেটা আমাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে প্রশাসনের সব বিএনপির লোক বসে আছে, এই জায়গাগুলো তো আমাদের প্রথমত এই জায়গাগুলোই কিন্তু রং, দ্য ওয়ে উই সি। এবং একদম যে ভুল বলছেন তা না, কিন্তু এইখানে কিন্তু আপনার যখন আপনার পদায়ন হচ্ছে, পোস্টিং হচ্ছে, তখন কিন্তু ওইখানে যে আমরা দেখি যে লেখা থাকে ওই রিকমেন্ডেশনে যে উনি বিএনপির পক্ষের লোক অথবা জামাতের পক্ষের লোক। এইভাবে কেন পোস্টিং হবে? আমরা যদি 2024-এর এত রক্তক্ষয়ের পরেও ওই সিস্টেমটা থেকে বের হয়ে আসতে না পারি, আমরা যদি একজন লোকের শুধু যোগ্যতা, যে তার পোস্টিং এর উপরে লেখা থাকবে উনি যোগ্য কারণ এইরকম যদি আমরা জায়গায় পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু আপনি একটা ভালো নির্বাচন কারোর জন্য আশা করতে পারেন না। আমাদের দলের জন্য না, অপর দলের জন্য না, সব দলের জন্য একটা ভালো নির্বাচন হবে যখন যোগ্য এবং যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে পারবেন। কে কার পক্ষে এটা এখন মেইন কথা না। এখন মেইন কথা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে নেই। এখন যদি এখনই কন্ট্রোলে না থাকে, আমরা কি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ভায়োলেন্স ফ্রি ইলেকশন পাবো কিনা? এবং আমরা সবাই, সব দলে, এই যে বিএনপিরই একজন প্রার্থী এখনো স্কোয়ারে ভর্তি আছেন, যিনি হলো তার ক্যাম্পেইনে গুলিবিদ্ধ হয়েছেন, এবং জামাতের আরেকজন প্রার্থীর গাড়ি বহরে হামলা হয়েছে। পরশুদিন বিএনপির একজন প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা হয়েছে।
এই যে যারা হামলা করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতা আনতে কি বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা তো আমাদেরকে দেখতে হবে। এবং এই জায়গাটা যদি অ্যাড্রেস আমরা না করি তাহলে আপনি যেই পক্ষেরই হোক কোনো পক্ষই ভালো নির্বাচন করতে পারবে না, এটাই হলো মোদ্দা কথা। এখানে আমি নাসরিন যেটা বলেছে এটার সাথে 100% একমত। বাবুল ভাই যেটা বললেন এটার মধ্যে দিয়েও কিন্তু কথা যেটা উঠে এসেছে, এই সরকারের 3টা ম্যান্ডেট ছিল। নাম্বার 1 সংস্কার, দ্বিতীয়টা বিচার, তারপরে নির্বাচন। একটার সাথে আরেকটা কিন্তু আঙ্গাঙ্গিভাবে রিলেটেড, সংশ্লিষ্ট। এখানে আপনার সংস্কারের বিষয়টা সম্পূর্ণ হওয়ার আগেই যেভাবে পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্টকে প্রেশার দিয়ে ইলেকশনের রোড ম্যাপ আদায় করে নিয়েছে, আমি বলবো এক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ল্যাকিং হয়ে গিয়েছে সংস্কারের ক্ষেত্রে। এবং সংস্কারের ক্ষেত্রে আমরা দেখেছি পদে পদে বাধার সৃষ্টি করা হয়েছে। আমি এখানে একটু আপনি শেষ করেন, তারপর আমি এটাতে অ্যাড দিব। আপনি যেটা বলছেন সেখানে আমি অ্যাড দিব, আপনি শেষ করেন। এবং এক্ষেত্রে আমরা দেখছি যে মূল যেটা বিষয় ছিল পুলিশের সংস্কারটা, পুলিশ কিন্তু গত ফ্যাসিবাদী সরকারের আমলে ফ্যাসিবাদের সবচেয়ে বড় সহায়ক শক্তি ছিল ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পিছনে। অন্যান্য ইনস্টিটিউশনগুলোও ছিল, বিচার বিভাগ ছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু পুলিশ বিভাগ যেভাবে ফ্যাসিবাদকে ফ্যাসিলিটেট করেছে, সমর্থন জুগিয়েছে, শিকড় গেড়ে বসতে দিয়েছে, এই পুলিশ প্রশাসনকে কোনোই সংস্কার ছাড়া, যারা পালিয়ে গেছে তারা তো পালিয়ে গেছে, 2-1জনকে ধরে বিচারের মুখোমুখি করা হয়েছে সেটাও ঠিক, কিন্তু এটার দরকার ছিল একটা আমূল সংস্কার, সেটা হয়নি। বরং আমি বলবো বিচার বিভাগেরও সংস্কার যেটা দরকার ছিল সেটাও হয়নি। বিচার বিভাগে আপনার যারা ফ্যাসিবাদীর দোসর অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা ছিলেন তাদেরকে চলে যেতে বাধ্য করা হয়েছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে নিয়োগগুলা কিভাবে হয়েছে? এটা কি যোগ্যতার ভিত্তিতে হয়েছে? বড় কোশ্চেন কিন্তু আছে এখানে। তারপরে অ্যাটর্নি জেনারেল অফিস, আপনি এটা অনেক কথাই বলতে পারেন। সকল কিছু মিলিয়ে আসলে যেভাবে বৈষম্য বিরোধী যোগ্যতার ভিত্তিতে একটা সংস্কার হওয়ার কথা ছিল সেটা হয়নি, যার কারণে আমরা এমন একটা পরিস্থিতিতে উপস্থিত হয়েছি। এই যে তারেক রহমানের ব্যাপারে বলা হচ্ছে, আমি এখানে এটা নিয়ে কোনো রাজনীতি করতে চাই না, কিন্তু মূল বিষয় যেটা, এখানে কয়েকটা বিষয় আছে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে একদিনে পাস দিয়ে দিবেন। এটা আমি বলবো ওনার জানার একটা সীমাবদ্ধতা। আপনার তারেক রহমান বাংলাদেশের নাগরিক, উনি ইংল্যান্ডে আছেন 15 বছর ধরে, উনি এখন ওখানে অ্যাসাইলাম হিসেবে নাই। উনি আয়দার আছেন একজন পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে অথবা আছেন একজন নাগরিক হিসাবে। তিনি যেই ভিসায় থাকেন, যেই ক্যাটাগরিতেই থাকেন, বাংলাদেশের পাসপোর্ট তিনি গত 1 বছরে পেতেই পারতেন। গত 1 বছরে যদি তিনি বাংলাদেশের পাসপোর্ট না নিয়ে থাকেন, কেন তাকে দেয়া হলো না, কোন পক্ষের ব্যর্থতায় দেয়া হলো না, এটা খতিয়ে দেখার দরকার। বাংলাদেশে আসতে তার যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে তাহলে বাংলাদেশে আসতে তার কোনো ট্রাভেল পাসের দরকারই হবে না, সে বাংলাদেশে আসলে অন অ্যারাইভাল ভিসা পাবেন তিনি। না, উনি ব্রিটিশ পাসপোর্ট নিয়েছেন এরকম কোনো তথ্য আমি নেই। সেটা বলছি না, কিন্তু উনার ইমিগ্রেশন স্ট্যাটাস যেটাই থাক, উনি অ্যাসাইলাম হিসাবে নেই। কারণ ব্রিটেনে আমি দীর্ঘদিন ছিলাম, অ্যাসাইলাম ল আমি প্র্যাকটিস করেছি, আমি জানি কেউ যদি অ্যাসাইলাম সিকার হিসাবে সেখানে যান, তার ইমিগ্রেশন স্ট্যাটাস প্রথম 5 বছর, তৎপরবর্তী আরও 1 বছর, 6 বছর তিনি বাংলাদেশ ট্রাভেল করতে পারবেন না। সেই সময়ে তার ট্রাভেল পাসের দরকার হতো, কিন্তু 6 বছর অতিক্রান্ত হওয়ার পরে তার বাংলাদেশে আসতে কোনো বাধা নেই। আই রিপিট, কোনো বাধা নেই। সেক্ষেত্রে অন্যান্য ফ্যাক্টর আছে এখানে। বাংলাদেশ গভর্নমেন্টের যদি কোনো ব্যর্থতা থেকে থাকে নিরাপত্তা সংক্রান্ত, বিএনপির পক্ষ থেকে এটা উত্থাপন করা হয়েছে কিনা, উত্থাপন করা হলে সরকার কেন সেটা অ্যাড্রেস করলো না? আর যদি উত্থাপন করা না হয়ে থাকে, গত 1 বছর একটি প্রধান দলের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপি কেন এটা উত্থাপন করলো না, তার নিরাপত্তার বিষয়টা? বিএনপিকে ওটা করে জাতির সামনে জবাবদিহি করতে হবে। তারপরে আমি বলবো এখানে তারেক জিয়া, আমার বাবুল ভাই যেটা বললেন, তিনি কোনো সাধারণ ব্যক্তি না, তিনি বাংলাদেশের অ্যাসপায়ারিং প্রাইম মিনিস্টার, তিনি বাংলাদেশের বৃহত্তর একটি দলের সর্বপ্রধান ব্যক্তিত্ব। তাকে এরকম ধোঁয়াশা সৃষ্টি করাটা আসলে ঠিক না যে বিভিন্ন কারণে আমি আসতে পারছি না। ওনাকে খোলাখুলি বিষয়টা অ্যাড্রেস করা দরকার জাতির সামনে। তিনি ভবিষ্যতের রাষ্ট্রনায়ক হিসাবে জনগণকে আশ্বস্ত করা উচিত, এই কারণে আমি আসতে পারছি না, এটা আমার সমস্যা, আমার মায়ের পাশে আমি দাঁড়াতে চাই, এটা আমাকে বাধা দিচ্ছে। আমি মনে করি এই ট্রান্সপারেন্সি জনগণ এক্সপেক্ট করতেই পারে। এখানে আমি একটু বলি, উনি তো ফেসবুকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছেন, ওখানে তো কোনো ভাষাগত আমি কোনো দেখছি না, উনি তো বলে দিয়েছেন এই সিদ্ধান্ত আমার একক নয়। পক্ষ যারা তারেক জিয়ার মতো এরকম একটা
বড় রাজনীতিবিদকে, এরকম একটা বাংলাদেশের হবু প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আসতে, জনগণের সাথে মিশতে, জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে বাধা দিতে পারে? এটা তো আসলে অ্যাড্রেস করতে হবে আপনাকে। কারণ উনি তো অ্যাড্রেস করেছেন, উনি তো ওনার কাছে বাধা থাকে, শোনেন, আপনার পলিটিক্যালি করবেন না বলে আপনি পলিটিক্যালি করলেন। আমি এটা আপনার কাছ থেকে আশা করিনি মোমেন ভাই। লিসেন প্লিজ, লেট মি ক্লারিফাই মাই ব্যর্থতা হয়ে থাকে, ওনাকে বলা উচিত বাংলাদেশ সরকার। উনি তো বলে দিয়েছেন আমার পরিবার আশা করে আমি খুব ওনাকে বাধা দিচ্ছে, সেটা উনি বলেননি। উনি বলেছেন বিভিন্ন পক্ষের কারণে, সিদ্ধান্ত ওনার একার না। এটা এখন সরকার ক্লারিফাই করবে। বাংলাদেশের শোনেন ভাই, আপনারা এসব করেন, এগুলা বলেন, এটা সবাই জানে, এটা পুরো জাতি জানে। উনি তো ক্লিয়ারলি বলেছেন, সো লেট দ্য গভর্নমেন্ট টেল। গভর্নমেন্ট এসে এখানে প্রধান উপদেষ্টা, এখানে আর্মি প্রধান, পুলিশ প্রধান, তারা বলুন উনি কি বলেছেন গভর্নমেন্টের কারণে আসতে পারছেন না? উনি কি বলেছেন নিরাপত্তার কারণে আসতে পারছেন না? এরকম কিন্তু উনি বলেননি। উনি তো বলছেনই লাস্ট একটা লাইনে যে খুব শীঘ্রই আশা করি, যে আমার পরিবার আশা করে খুব শীঘ্রই এই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি জাতির একজন সাধারণ নাগরিক হিসেবে জানতে চাই, আমার নিরাপত্তা গভর্নমেন্ট যদি দিতে ব্যর্থ হয়, সেভাবে গভর্নমেন্ট যেমন জবাবদিহি করতে হবে। আমার দেশের প্রধান রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিকে গভর্নমেন্ট যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমাকেও সেটা জানতে হবে। আমি এখন রাজনৈতিক পরিচয় এখানে দিচ্ছি না। আমি কলা খাইনি। এটা প্রধান পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন আমি কলা খাইনি, প্রেস সচিবও বলেছেন আমি কলা খাইনি। এখন কলা কে খেলেন এটা প্রধান উপদেষ্টাকে বলতে হবে। প্রধান উপদেষ্টা তো কি বলবেন এখানে? যদি নাই হয় ওনারা রেসপন্ড করলেন কেন? ওনার তো রেসপন্ড করেছেন ওনাকে আরো হেয় করার জন্য, বিএনপিকে হেয় করার জন্য। বলার জন্য রেসপন্ড করেছেন বলে আমি এটা তো উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন হোয়াটস দ্য প্রবলেম। সো লেট দ্য, শোনেন, জনগণ ক্লিয়ারলি বলেছেন, কিন্তু জনগণ তো কিন্তু ক্লিয়ার না। এখানে কয়েকটা বিষয় আছে, আমি ক্লিয়ার করলাম। আপনি বলেন, উনি বলেছেন সিদ্ধান্ত আমার একার নয়। ইয়েস, ওনার একার নয়, এটা কার কার সিদ্ধান্ত, এটা তো ওনাকে বলতে হবে। উনি এটা বলেননি। এইখানেই কিন্তু আমাদের জনগণের সমস্যা, কারণ জনগণ এমনিতেই ইনসিকিউর। তার এখানে যদি আমাদের একটা প্রধান রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি, তার চলাচল, দেশে আসার বিষয়ে অন্য কোনো পক্ষ জড়িত থাকে, এটা তো আসলে অনেক একটা ভয়ঙ্কর বিষয়। এটা তো আমাকে জানতে হবে। দেশ কি আসলে স্বাধীন হয়েছে? আমাদের দেশ স্বাধীন না, অন্য দেশের আঙ্গুলি হেলনে চলছে। কিংবা দেশের মধ্যে কারা এত শক্তিশালী, যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য তারেক জিয়াকে আসতে দিতে চাচ্ছে না? আমি তো জানি, এই জন্য আমি বলতে চাই তারাই শক্তিশালী, শোনেন, তারাই শক্তিশালী যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করেছে, তারাই এখন শক্তিশালী যারা আরাফাত রহমান কোকোকে খুন করেছে, তারাই শক্তিশালী এখন। উনি তো বলছেন স্পষ্ট করে যে আমি বর্ণনা করতে অক্ষম। আপনি কি ওনার ভাষা বোঝেন না? উনি তো ইংরেজিতে স্ট্যাটাস দেন নাই, আরবিতেও দেন নাই, হিব্রুতেও দেন নাই। এটা তো ক্লিয়ার জনগণের কাছে।